ছবির তালিকা রয়েছে। এটি হয়তো এক্সিট করে যেত যদি কোনো রকম ডিস্টার্ব না করতো স্পাইডারম্যান। মার্ভেলের এই ছবিটি মাত্র এক সপ্তাহ ব্যবধানে রিলিজ হওয়াতে ওডিসির বাজারটা কিছুটা ধীর গতিতে করে দেয়। সর্বোচ্চ আয়কারী ছবির নাম কি বলেন? সর্বোচ্চ আয়কারী ছবির নাম অবশেষে বেরিয়ে এলো যে এই গানটির মূল শিল্পী কে। গানটির মূল শিল্পীর নাম আলী আহমেদ বাবু। বাংলাদেশ প্রতিদিনে ইন্টারভিউ দিচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের মতো খুব স্বনামধন্য একটি ডিজিটাল মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলছে যে নায়িকা আর মডেল কিন্তু আলাদা। কোন অর্থে নায়িকা মডেল আলাদা এটা কিন্তু আমরাও জানি, কিন্তু কোন অর্থে সেটা হচ্ছে নায়িকাদের কিন্তু ডিরেক্টরদের মনোরঞ্জন, মানে তার কথার যে মূল সারমর্ম মনোরঞ্জন করে চলতে হয়, আর মডেলদের সাথে আমাদের কোরিওগ্রাফার বা মেকআপ আর্টিস্ট যারা দেখেন তারা কিন্তু আমরা যেন আমাদের নিজের বাবা, নিজের ধর্মীয় ঈশ্বরের চাইতেও কারো কারো কাছে রাজনৈতিক ঈশ্বরটা বড় হয়ে যায়। আর সেই রাজনৈতিক ঈশ্বরে বাদ সাধলেই আফজাল হোসেনের মতো মানুষদেরও। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ শোতে। এই শো মূলত বিচ্ছিন্নভাবে আপনাদের সাথে কথা বলবো, খুবই সংক্ষিপ্ত আলোচনায়, ছোট ছোট সেগমেন্ট। প্রথম সেগমেন্টটি ওডিসি নিয়ে বলতে চাই, ছোট্ট একটি তথ্য দিতে চাই। অনেকে হয়তো দেখেছেন বা কেউ কেউ মিস করতে পারেন। ওডিসিকে আমি বলবো ক্রিস্টোফার নোলানের সবচেয়ে সহজ সরল গল্পের, সরল চিত্রনাট্যের একটা ছবি। যদিও হোমারের কবিতা থেকে নেওয়া মহাকাব্যিক ঐতিহাসিক জনরার যে ছবি, এটাকে সহজ বলাটা খুব মুশকিল, কিন্তু আপনারা যদি নোলানের অন্য ছবিগুলোর সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে এটার চিত্রনাট্য এবং স্ক্রিন প্লে খুবই সহজ, আপনাকে কোন রকম মাথা ব্যথা করাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওডিসি কিন্তু আইম্যাক্স ক্যামেরায় শুট হয়েছে, যেই ক্যামেরাটি 3 থেকে 3.5 মিনিটের ভেতরে গরম হয়ে যায়। সেজন্য আইম্যাক্স কোম্পানি টোটাল বরফের একটা আবরণ দিয়ে এটিকে তৈরি করেছে এবং তৈরি করার পরও 3.5 মিনিট পর এটাকে থামাতে হয় এবং পরবর্তীতে আবার একটু রেস্ট নিয়ে আবার শুরু হয়। এভাবে গোটা ফিল্মটা নোলান নির্মাণ করেছেন। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই এত ধৈর্যের 3 মিনিট করে সিকোয়েন্স শট নিয়ে যে সময়টা ছিল প্রোডাকশন ডিজাইনের, তার চাইতেও প্রায় 10 দিন আগে ছবির শুটিং শেষ করে ফেলেছেন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যদি টোটাল প্ল্যান করে থাকেন তাহলে কোনো কিছু আপনার জন্য অবস্টাকল না। এখন আসি, নোলান আজকে সবচেয়ে বড় বাজেটের ফিল্ম করছে, কিন্তু নোলান প্রথম ছবিটি করেছিল মাত্র $6,000 এবং তার বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে, এবং সেটি থেকেই আজকে একটু একটু করে নিজের কাজ দেখিয়ে একদম সেলফ মেড পার্সন হয়ে আজকে এই গোটা দুনিয়ার সবচেয়ে বড় বাজেটের ছবিগুলোর অন্যতম একটি তৈরি করে ফেললেন। ওডিসি, ওপেনহাইমার থেকে শুরু করে তার যাবতীয় ছবিগুলো। ওডিসির বাজেট $250 মিলিয়ন এবং এরই ভেতরে 800 ক্রস করেছে। এখন অব্দি গ্রস রিপোর্ট যেটি এসছে তাতে চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবির তালিকা রয়েছে। এটি হয়তো এক্সিট করে যেত যদি কোনো রকম ডিস্টার্ব না করতো স্পাইডারম্যান। মার্ভেলের এই ছবিটি মাত্র এক সপ্তাহ ব্যবধানে রিলিজ হওয়াতে ওডিসির বাজারটা কিছুটা ধীর গতিতে করে দেয়। সর্বোচ্চ আয়কারী ছবির নাম কি বলেন? সর্বোচ্চ আয়কারী ছবির নাম অ্যাভাটার, যা আমার নিজের সবচেয়ে প্রিয় ডিরেক্টর জেমস ক্যামেরনের। আমাদের শিল্পী সমাজ যে কতটা খেলো, কতটা অসহায়ত্ব এবং কতটা ভীতু, তা আফজাল হোসেনকে যখন বুলি করছে একটা দল, একটা শ্রেণী, যে আফজাল হোসেন কিংবদন্তির উড়ানের অনুষ্ঠানে শুধু বলেছেন এদেশের জন্য 71 জুলাইতে প্রাণ দিয়েছে অনেকেই। এই কথা বলে তিনি কি ভুলটা করেছেন? এদেশের জন্য সত্যিকার অর্থেই 52, 69, 71 জুলাইতে তো প্রাণ গেছে তরুণদের। আমরা যেন আমাদের নিজের বাবা, নিজের ধর্মীয় ঈশ্বরের চাইতেও কারো কারো কাছে রাজনৈতিক ঈশ্বরটা বড় হয়ে যায়। আর সেই রাজনৈতিক ঈশ্বরে বাদ সাধলেই আফজাল হোসেনের মতো মানুষদেরও বুলি করতে হয়, তাদেরকে গ্রুপ ওয়াইজ খুব সুপরিকল্পিত ভাবে হেয় করার চক্রান্ত করে। দম্ভে কখনো সমাজ টেকেনি, রাজনীতিও টিকবে না। আফজাল হোসেনের মতো নির্বিবাদী মানুষকে অসম্মান করার অভিশাপ নিতে চায় না। ধন্যবাদ। সম্প্রতি দীর্ঘদিন পর, দীর্ঘ 40টা বছর পর শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটি নতুন ভাবে আলোচনা এসছে। এই গানটি ভাইরাল, জনপ্রিয় হয়েছে আগেই, কিন্তু নতুন ভাবে আলোচনায় আসার পর যেটি বেরিয়ে এসছে যে এই গানের মূল শিল্পী মেজবা নন। আর এটি আরো স্পষ্ট হয়েছে, মেজবা এই গানের একজন শিল্পী যখন প্রথম আলোর একটা ইন্টারভিউতে গীতিকা সুরকার আশরাফ বাবুর নামটি বললেন না। এতে প্রমাণ পায় যে গানটি নিয়ে কথা হচ্ছে, কিন্তু গানটির প্রসঙ্গে যে গানটির স্রষ্টা গীতিকা সুরকার আশরাফ বাবু তার কথাই তুললেন না। অবশেষে বেরিয়ে এলো যে এই গানটির মূল শিল্পী কে। গানটির মূল শিল্পীর নাম আলী আহমেদ বাবু। তিনি এখন টরন্টোতে থাকেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, শ্রাবণের মেঘ গানটির মূল গায়ক কে বেশিরভাগ মানুষ জানেই না। এত বছর পরে এসে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তবে সত্যিটা সামনে আসা উচিত। গানটির মূল গায়ক যে অন্য কেউ, সেটি যিনি গাইছেন
তারও বলা উচিত ছিল বলে মনে করি। অর্থাৎ মূল শিল্পী শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটির মূল শিল্পী আলী আহমেদ বাবু তিনিও আক্ষেপ করে বলেছেন যে শিল্পী বা গায়ক মেজবার অন্তত বিভিন্ন পাবলিক ডোমেনে বা পাবলিক স্টেজে বলা উচিত ছিল যে গানটির মূল শিল্পী আলী আহমেদ বাবু, আমি তার গানটি কাভার তা না। মানে ট্রেন্ডিং কোনো টপিক আসলে আমি সাধারণত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এই কারণে যে বিষয়টা একেবারে বার্নিং ইস্যু থাকতে কোনো কিছু বলতে নেই। কিন্তু আমার বিষয় শুধু স্নিগ্ধা চৌধুরী না, আপনারা নিশ্চয়ই হেডিংটা দেখে বুঝেছেন যে স্নিগ্ধা চৌধুরীদের মতো যারা এই প্রতিবাদ মুখর হয়, যারা ভিকটিম হয়ে পড়ে, তাদের আসলে কতটা সচেতন থাকতে হয়, তাদের কতটুকু সচেতনভাবে হ্যান্ডেল করতে হয়, এটা অনেকেই বোঝেন না। স্নিগ্ধা চৌধুরী বা তার সাথে ব্যবসায়ের এই ধরনের ঘটনা শোবিজ ওয়ার্ল্ডে বাংলাদেশে কি এই প্রথম? নিশ্চয় না, এর আগেও হয়েছে এবং সেগুলো সুরাহা কখনো পেয়েছেন। ধরেন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সোহেল চৌধুরী থেকে শুরু করে যেই মমতা কুলকার্নি ইত্যাদি নানান বিষয়ে মুখরোচক সব গল্প, আইনি জটিলতা, এগুলোর কখনো কোনো অ্যান্সার পেয়েছেন? পান। তেমনি এই পর্যায়ক্রমে নানান রকম উদাহরণ তৈরি হল। সর্বশেষ পরিমণি কোনো রকম অ্যান্সার শুনানি বা শাস্তি বা কোনো কিছু তদন্তের ডিটেল প্রকাশ পেয়েছে? পাইনি। শোবিজ জগতে তো বটেই, শোবিজ জগতের বাইরে সাগররুনির খবরগুলোকে আপনি আমি পেয়েছি। কত শতবার যেন কেসটা পেছানোর রেকর্ডে হয়তো আমরা অনেক দূর বড় নাম করে ফেলবো। স্নিগ্ধা চৌধুরীর ঘটনার প্রতিবাদ জায়গায় আসলে কতটা সচেতন থাকতে হয় বা নিজের জায়গায় কতটা সচেতনভাবে চলাফেরা করতে হয়, এটাও আসলে মোরাল থিং। এখন এটা কথা বললেই হয়তো নারীবাদীরা বা কেউ মানে তথাকথিত নারীবাদীর কট্টর নারীবাদী আমি বলি যে তারা ঠিকঠাক মানুষ হয়ে উঠতে পারে না। স্নিগ্ধা চৌধুরী ঘটনার ঠিক পরপর বাংলাদেশের শোবিজের অনেকেই আসলে নানানভাবে সিম্প্যাথি এবং তার প্রতি সংহতি প্রকাশ করছিল, কিন্তু পরপর দুটি প্রেসমিট বা গণমাধ্যমের সাথে কথা বলার যে বালখিল্যতা দেখিয়েছে এই মেয়েটি, তাতে কিন্তু তার স্বরূপটা প্রকাশ পেয়েছে। এখন তৃতীয় দিনে দেখলাম যে সে ড্রাগ এডিক্টেড হয়েছে, অমুক তমুক, তার মাথা ঠিক ছিল না ইত্যাদি, কিন্তু তারপরেও গণমাধ্যম বা সোশ্যাল যে অ্যাওয়ারনেস তৈরি করার ব্যাপারটা ছিল, তারা কিন্তু উল্টো মেয়েটিকে ট্রল করছে। কারণ মেয়েটি বলেছে যে মিরপুরে সে যে গাড়িটা মেনটেন করে সেটি মিরপুরে ঢোকে না। দম্ভ 1, দম্ভ 2 হচ্ছে সে 94 বোঝে না, 94 বোঝে। খুবই হাস্যকর যুক্তি। বা ইংলিশ মিডিয়ামে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ার গল্প। কিছুদিন আগে আবার পূর্ণিমা সাকিবের একটা ইন্টারভিউতে সাকিব খানও একটা ইংলিশ মিডিয়ামের মেয়ের সাথে প্রেম করতো ইত্যাদি বলে একটা মুখরোচক গল্প তৈরি করলো, যদিও ওটা ভাইরাল হয় নাই। কিন্তু ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম দুটো বিষয়ে জাতে ওঠার কোনো প্রশ্ন আছে কিনা আমার খুব প্রশ্ন জাগে, খুবই হাস্যকরভাবে প্রশ্ন জাগে। মূলত বিষয় হচ্ছে আপনি কিভাবে শিক্ষাটা গ্রহণ করছেন। সো আপনি যদি স্বশিক্ষিত না হয়ে ওঠেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজের ভেতরের শিক্ষাটা যদি আপনি আলোকিত না হতে পারেন, তাহলে যে বলবেন যে আমার বয়ফ্রেন্ড এসকর্ট দিয়ে নিয়ে এসেছে, এখন তার বয়ফ্রেন্ডের নামও আবার প্রকাশ করছে না, আবার বলছে বয়ফ্রেন্ডের নামে যে দম্ভতা প্রকাশ করছে মেয়েটি, সেটি তার ভীষণ রকম অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে এবং তার নিজের ভেতরের যে লাইফস্টাইলের দম্ভ ছিল সেটি উগরে এসেছে। তো এই সব ঘটনার প্রেক্ষিতে দেখবেন যে প্রথম কদিন তার তারকা কলাকুশলী এমনিতেই কোনো রকম ভেজালে যাইতে চায় না, আমাদের শিল্পীরা একেবারেই চুপচাপ থাকে এবং তারা কোনো রকম রাগ করে না। দেখবেন যে স্নিগ্ধা চৌধুরীর ক্ষেত্রে আমরা যাদের সুশীল বলি, যারা খুব সিনিয়র, তারা কি কখনো কথা বলেছে? কখনো কথা বলে? তারা কিন্তু কিংবদন্তি, অনেকে নির্মাতা আছে, অভিনেতা আছে, মডেল আছে, অনেকে আছে। কিন্তু এই একজন মডেল পারফর্মার স্নিগ্ধা চৌধুরীর বিপদ হলো বা সে আপদে পড়লো বা সে আপদটা টেকে নিয়ে আসলো, যেভাবে বলেন সেইভাবে কোনোভাবে কিন্তু সেই সিনিয়ররা বললো না যে না এই মেয়েটির একটা সুরাহা হওয়া উচিত, বা লিখলো না, বা পাবলিক ডোমেইনে কোনো কিছু তারা প্রকাশ করলো না। এটা এমন না যে এটা হঠাৎ করে স্নিগ্ধা চৌধুরীর ব্যাপারেই আমরা খুব চুপচাপ হয়ে গেছি, তা না, এটা হয়ে আসছে বাংলাদেশে। তারপরে ধরেন শিল্পী সমিতি বা অন্যান্য সমিতি, যেসব পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, যাদের ভয়েস রেইজ করাটা দরকার ছিল, জয় চৌধুরী বলতে আমাদের গরিবের রণবীর কাপুর ছোট ভাই, সে আবার বললো যে না এইসব বিষয়ে তো আসলে মামলা আছে, আমাদের কাছে জানানো হয়নি, আর ইত্যাদি নানান রকম। আর এর আগে জায়েদ নিপুণ, এদেরকেও দেখেছি যে জায়েদকে বারবার বলতে যে আমি এতগুলো জানাজা পড়িয়েছি, জানাজা দিয়েছি, কিন্তু মোরাল জায়গায় যখন পরিমণির সংকটটা হয় তখন জায়েদরা ছিল, স্নিগ্ধার সংকটটা ছিল তখন জয়রা আছে, একই। অর্থাৎ আমাদের জায়গাটা আমরা কখনো বদলাইনি। আমরা কখনো আমার কলিগ যতক্ষণ আমি না বিপদে পড়বো ততক্ষণ দরকার নাই, ভাই আমার ওর সাথে স্বার্থের সংকট না হলে দরকার নেই, ও একটু দূরে থাকে, এগুলো ঝামেলা। তো এই চলে আসছে প্রতিনিয়ত। আমি বলছি না যে দুই পক্ষ যার উপরে অভিযোগ
এবং যাকে নিয়ে অভিযোগ, এই দুই পক্ষ সহি, কারণ আমরা জানি না তো কিছু কি হয়েছে, কি ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ খুব, আমি বলবো, লজিক্যাল বলেছেন যে হঠাৎ করে এসে একেবারে কোনো রকম প্রমাণ ছাড়া পাবলিক ডোমেইনে এটা বলাটা আসলে সমীচীন না। এটা ঠিক আমার কিছু হলে আমি পুরো দেশটা ডুবাই দিব, এটা কি ধরনের চাওয়া? আচ্ছা, আরেকটা বিস্ময়কর ব্যাপার দেখো, এটা অবশ্য বিস্ময়কর না যে একেবারে আত্মসমর্পণ করে জামিন নিয়ে আবার চলে এসেছেন। এই যে মোরাল ভিক্টিম, এইসব জায়গায় কখন দুর্বল হয়ে যায় বিষয়গুলো, আমি আইন বিশেষজ্ঞ না, কিন্তু এই সবই জগতে যেহেতু একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অনেকদিন ধরে কাজ করছি, ক্ষমতা নেই। আমার সাথে রুনা খান বলেছেন যে এখানে কেউ কাউকে রেপ করে না। এটার কিন্তু একটা মিনিং আছে, এটা কথাটা ভাইরাল হয়েছিল, কিন্তু এটা খুবই লজিক্যাল একটা মিনিং আছে যে আপনি যদি ঠিক থাকেন, আপনার জায়গা কখনো কেউ নষ্ট করবে না, আপনাকে হেয় করার কোনো রকম চান্স থাকবে না। সেটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আপনি চাকরি করেন কিংবা সবিজে, এমন না যে সবিজে আপনি কাজ করেন সেখানে আপনার সবকিছু যায়। পরিদেশে বাংলাদেশ প্রতিদিনে ইন্টারভিউ দিচ্ছে, বাংলাদেশ প্রতিদিনের মতো খুব স্বনামধন্য একটি ডিজিটাল মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলছে যে নায়িকা আর মডেল কিন্তু আলাদা। কোন অর্থে নায়িকা মডেল আলাদা এটা কিন্তু আমরাও জানি, কিন্তু কোন অর্থে সেটা হচ্ছে নায়িকাদের কিন্তু ডিরেক্টরদের মনোরঞ্জন, তার কথার যে মূল সারমর্ম মনোরঞ্জন করে চলতে হয়, আর মডেলদের সাথে আমাদের কোরিওগ্রাফার বা মেকআপ আর্টিস্ট যারা দেখেন তারা কিন্তু আমি কিছু বললাম না, বললাম না, হাফলেডিস আর কি, তারা এটা বলতে চাচ্ছে। তিনি মডেল, তিনি আবার তার কলিগদের এইভাবে হাস্যরস করছেন বা নায়িকা গোত্র সকলকে এভাবে অপমান করছেন। এটা কি ধরনের সবিজের ভেতরে আমরা পড়লাম? একে অপরকে যে যার মতো করে ল্যাং মারার চেষ্টা করা, এবং একে কিন্তু চিনি না। ইভেন চৌধুরী এই ঘটনার আগে কমপক্ষে 80% মানুষ ওকে চিনত না। প্রেসার কুকারে অভিনয় করেছে এবং প্রেসার কুকারে প্রেসার কুকারের যে অ্যাব্রড ভার্সন এবং পরবর্তী এডিটের ভার্সনে কিন্তু স্নিগ্ধা চৌধুরীর ম্যাক্সিমাম শর্ট ফেলে দেওয়া হয়েছে, কারণ খুব অপ্রাসঙ্গিক ছিল, কারণ ছবিটাও বড় হয়ে গেছিল। তিনি ছিলেন ছবিতে, একটি ছবির পরে, আমি বলছি না কে ছোট কে বড়, কিন্তু তার যে ওয়ে অফ অ্যাপ্রোচ, ওয়ে অফ টকিং, দেশ ডুবাই দিব, আমার গাড়ি মিরপুরে ঢোকে না, এই যে মুখরোচক বিষয়গুলো দিয়ে দিল এবং পরবর্তীতে আবার সেটা রিকভার করার জন্য বলছে যে আমার মাথা ঠিক ছিল না, আমি কি বলেছি। সো মনে হলো যে এই কথাগুলো থাকুক আমার টাইমলাইনে, আমার মন্তব্য। আপনারা অনেক বিজ্ঞ বিশারদ আমরা জানি, প্লিজ এটা পার্সোনালাইজ করেন না। আমার মন্তব্য হচ্ছে বা একজন সম্পর্কে কথা বলবেন তার মিনিমাম লজিক, মিনিমাম যুক্তি, মিনিমাম প্রমাণাদি ছাড়া বলে কখনো তো এর আগে পায় নাই, আপনি যে পাবেন এটা কোনো নিশ্চয়তা নাই। পাশাপাশি এই যে যতগুলো কাণ্ড করলেন, এটাতে কার ক্ষতি হলো? এই মেয়েটিরই ক্ষতি হলো। এই মেয়েটির আগামী ছবি করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি, প্রডিউসার, পরিচালকরা অন্তত 10 বার ভাববেন, খুব স্বাভাবিকভাবে ভাববেন নিশ্চয়ই। আবার টিকটক রিলস বা ছোটখাটো কন্টেন্টের ক্ষেত্রে হয়তো সে জনপ্রিয় হয়ে যেতে পারে, কারণ সে ট্রেন্ডে চলে এসছে। আমাদের একটা অদ্ভুত সময়ে বাস করছি, যে সময়ে ভেনিস চলচ্চিত্রে প্রথমবারের মতো বাংলাদেশি ছবি সম্মানিত হচ্ছে। ঠিক সে সময়ে এই ছবির কথাবার্তা, তাকে নিয়ে নানা রকম নার্সিং করা বাদ দিয়ে আমরা স্নিগ্ধা চৌধুরীর নানান রকম স্নিগ্ধা বচন নিয়ে আমরা আলোচনা করছি। তো এটা এমন না যে এই প্রথম, কিন্তু আমাদের সোসাইটিতে এর পুনরাবৃত্তি হোক এটা আমরা চাই না। সবাই যার যার জায়গা থেকে সচেতন থাকুন। যারা মডেলিং, ফিল্মে, সবিজে ক্যারিয়ার করতে চাইছেন তারা প্রফেশনাল হন। প্রেম করা, সম্পর্কে জড়ানো, এগুলো কখনো কোনো জায়গায় সারা বিশ্বে কোনো অন্যায় না, কিন্তু এই যেই ন্যাক্কারজনক ঘটনা, যেভাবে মেয়েটিকে মেরেছে, যেভাবে তিনি আহত হয়েছেন, এরপর এর একটা বিচার, সুষ্ঠু তদন্ত যদি না হয়, এর চাইতে অসহায়তা আসলে কিছু থাকে না। পাশাপাশি নিজে সচেতন না থেকে এই যে বালখিল্যতা প্রকাশ করলে সেটা যে বুমেরাং হয়ে যায়, সেটা যে ক্ষতির কারণ হয়ে যায়, সেটাও বুঝতে অনেক দেরি হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আমার এলোমেলো কথাগুলো নিয়ে প্লিজ অন্যভাবে নেবেন না। আমি আমার মতো করে মতামত দেওয়ার চেষ্টা করলাম। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি ঠিক তো জগৎ ঠিক। আপনি ভুল জায়গায়, ভুল দর্শনে, ভুল কথাবার্তায় যখন আপনি আপনাকে প্রকাশ করে ফেলবেন, তখন আসলে ফেরার পথটা কঠিন হয়ে যায়। ভুল আপনার আমার সবারই হবে, কিন্তু সেটা থেকে ফেরার পথটাও ঠিকঠাক মতো পারিবারিক শিক্ষা দিয়েই ফিরতে হয়। সবাই ভালো থাকুন। শেষে আবারও এর সুষ্ঠু তদন্ত, এর বিচার চাইছি, নয়তো এর পুনরাবৃত্তি চলতে থাকবে, যা সবচেয়ে বড় অসহায়ত্বের ব্যাপার।